এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস। এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন। লাল বাবা রাইস, লাল বাবা অনলাইন, অর্ডার করুন আজই। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। স্বপ্নের কেরিয়ার গড়তে চান? আসুন যোগ দিন MCRS নলেজ ক্যাম্পাসে। পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিক্যাল কোর্স। সবুজ ঘেরা হাইটেক ক্যাম্পাস, সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হস্টেল। এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন। আমাদের কোর্সগুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ। বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরো সুন্দর ও সহজ। আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে, MCRS নলেজ ক্যাম্পাসে। MCRS নলেজ ক্যাম্পাস, আপনার ভবিষ্যতের পথপ্রদর্শক। মুক্ত আহ ডিজিটাল মিডিয়ায় আপনার খেলাধুলার আলোচনায় আমরা বিভিন্ন দিন আমাদের আলোচনায় বিভিন্ন রকম খেলাধুলো থাকে। সবাই যারা দেখেন তারা নিশ্চয়ই জানেন যে ফুটবল, ক্রিকেট, ভলিবল, বাস্কেটবল, সাঁতার, তার পাশাপাশি দাবা, জিমন্যাস্টিক সব রকম থাকে। আজকে আমরা আলোচনা করব ফুটবল নিয়ে। আমরা আজকে ফুটবল নিয়ে আলোচনা করব। আমাদের মধ্যে আজকে স্টুডিওতে পেয়েছি বর্ধমান শহরের খেলার মাঠের খুবই একজন পরিচিত নাম, সেটা হচ্ছে গৌরীশঙ্কর ভট্টাচার্য। গৌরীদা, হ্যাঁ নমস্কার, স্বাগত আমাদের স্টুডিওতে। গৌরীশঙ্কর ভট্টাচার্য মানে আমাদের গৌরীদা, উনি কিন্তু ওনার যে নিজের যে স্কুলে যখন শিক্ষকতা করতেন তখন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে যেমন উনি খেলার মাঠে তাদেরকে উন্নতি করার চেষ্টা করতেন, প্রতিভা তুলে আনবার চেষ্টা করতেন। তাছাড়া উনি যে জেলা ক্রীড়া সংস্থা আমাদের আছে, বর্ধমান জেলা ক্রীড়া সংস্থা, তার সঙ্গে উনি দীর্ঘদিন যুক্ত এবং ওখানে উনি যুগ্ম সম্পাদক আছেন। এই যে ফুটবল আমাদের বাঙালির সবচেয়ে প্রিয় খেলা, সেই ফুটবল নিয়ে যে গৌরীদার এতদিনের অভিজ্ঞতা, তার আমরা সংক্ষিপ্তভাবে কিছু জানব। তার মধ্যে বর্ধমানের কথা তো নিশ্চয়ই আসবে, যেহেতু গৌরীদা বর্ধমান জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে যুক্ত। গৌরীদার কাছে আমরা মানে গৌরীবাবুর কাছে প্রথমেই আমি যে প্রশ্নটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে, এখন ফুটবল সিজন, বর্ধমান রাজধানী স্টেডিয়ামে ফুটবল লিগ চলছে। এখন পর্যন্ত সুপার ডিভিশনে ফুটবলের যে খেলা হয়েছে সেখানে কোন ক্লাবের খেলা আপনার মোটামুটি ভালো লেগেছে? দেখুন, বর্ধমান সদরে আমাদের যে ফুটবল লিগটা হয় এটা অত্যন্ত জনপ্রিয় এবং ছোটোবেলা থেকেই ফুটবলের এই জনপ্রিয়তা বর্ধমানে আর কোনো খেলার মধ্যে দেখতে পাওয়া যায় না। এবারও খেলা শুরু হয়েছে। মাঠ যেহেতু কর্দমাক্ত, অত্যন্ত খেলার অনুপযোগী, এখন সেটা বন্ধ আছে। অনুপযোগী হলেও তার মধ্যে কিন্তু কয়েকটা খেলা খুব জমে উঠেছিল। হ্যাঁ, প্রথম দিকে খেলাগুলো জমে উঠেছিল। কয়েকটি ক্লাব, যেমন কল্যাণ স্মৃতি সংঘ, পুলিশ এসি, চৌরঙ্গি ক্লাব, শিবাজি সংঘ, এই ক্লাবগুলো মিলনে মোটামুটি খেলেছে। তো মিলনের ধারাবাহিকতা সে অতটা আসেনি। মোটামুটি এই ক্লাবগুলো তাদের ধারাবাহিকতা ধরে রাখতে পেরেছে এবং মোটামুটি মাঠে একটা ভালো খেলা দেখাতে পেরেছে। কিন্তু দর্শক যা চায় যে খেলা, সে খেলার কিন্তু এখনও আমরা দেখতে পাই না। আমাদের আশা যত দিন যাবে আরও খেলাটা আমরা উপভোগ করব। আরও টিমের খেলাগুলো বলছেন আরও খুলবে। সেটাই আশা করছি, কারণ খেলতে খেলতে মাঠের পরিবেশটা ভালো করে মাঠটাকেও চিনতে পারে, পাশের প্লেয়ারটাকেও সে চিনতে পারে এবং তাদের জীবনে যে কম্বিনেশন থাকে সেই দেওয়া নেওয়া এবং স্ট্র্যাটেজির মধ্যে যে মিল থাকে, তাতে কি হয় খেলাটা আরও উচ্চাঙ্গে চলে আসে। এই ক্ষেত্রে এই জায়গাতে কিন্তু আমরা আসতে পারি। এই ক্ষেত্রে আপনাকে আমি বলি যে আপনি একটা নাম বললেন চৌরঙ্গি। কল্যাণ আর চৌরঙ্গির খেলাটা মাঠে সেদিন জলও জমেছিল, কিন্তু একটা হেভিওয়েট যেটা সবসময় চ্যাম্পিয়নের দৌড়ে প্রথম দিকে থাকে কল্যাণ শ্রীসংঘ,
তার সঙ্গে চৌরঙ্গির খেলাটা, হয়তো চৌরঙ্গি সেই খেলায় জিততে পারেনি, কিন্তু সেই খেলাটা দর্শকদের কিন্তু চৌরঙ্গি হেরে গেলেও দর্শকদের মন কিন্তু জয় করতে পেরেছিল। তা এই খেলাগুলো নিয়ে কি বলতে চাই? একটা চ্যাম্পিয়ন টিম যখন ভালো খেলে, তার পাশে যদি অন্য টিম দাঁড়াতে না পারে, যে টিম এসে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এবং ভালো খেলা উপহার দেওয়ার চেষ্টা করে, জিতবার জায়গাতেও থাকে, তাকে তো ভালো বলবেই সবাই, দর্শকরা কিন্তু সেরকম চায়। আর সেই খেলাটাই কিন্তু উপহার। এই 2 বছর থেকে কিন্তু গতবারও এই কল্যাণ স্মৃতির সঙ্গের সাথে কিন্তু চৌরঙ্গি ক্লাবের প্রচণ্ড প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা হয়েছিল, গতবার ড্র হয়েছিল, এবার 1 গোলে হেরে গেছে। কিন্তু হারলেও আমাদের প্লেয়াররা যেটা খেলেছে সেটা। চৌরঙ্গি ক্লাবের সঙ্গে আপনার কীরকম সম্পর্ক? আপনি ওখানে কি পজিশনে আছেন? চৌরঙ্গি ক্লাবে আমি দীর্ঘদিন প্রায় 30 বছর ধরে ওখানে আছি। আমি ওই ক্লাবে ফুটবল প্রশিক্ষক ছিলাম। আমি 3rd ডিভিশন থেকে 2nd ডিভিশন থেকে 3rd ডিভিশন থেকে 2nd ডিভিশন, 2nd ডিভিশন থেকে 1st ডিভিশন, সুপার ডিভিশন পর্যন্ত টিমে কিন্তু আমি তুলেছিলাম, আমি সেখানে কোচ ছিলাম। এবং সেখান থেকে আমার যে ভালো ভালো প্লেয়ারগুলো ছিল, গৌতম দত্ত থেকে শুরু করে মোংলা এবং এই ধরনের কিছু কিছু প্লেয়ার যাদেরকে গ্রাম বাংলা থেকে তুলে এনেছিলাম, পরবর্তী ক্ষেত্রে বর্ধমানের কল্যাণ স্মৃতি সংঘ থেকে অনেক বড় বড় ক্লাবগুলোতে খেলেছিল এবং কলকাতাতেও কাস্টমসে পর্যন্ত তারা খেলেছিল। অতএব একটা সময় ছিল যখন বর্ধমান শহরে কোচিংয়ের একটা রেওয়াজ ছিল এবং প্রতিটি ক্লাবে একটা কোচিং করে তাদের টিমগুলোকে সাজিয়ে নিয়ে খেলতো। বিশেষ করে RAUC যে সুবোধ চট্টোপাধ্যায়, যার কোচিংয়ে আমিও ছিলাম, আমিও দীর্ঘদিন খেলেছি সেখানে। সুবোধ চ্যাটার্জি, সে তার একটা আলাদা কোচিং ছিলই এবং ওই ক্যাম্পিং গ্রাউন্ড, তখন সেই ক্যাম্পিং গ্রাউন্ডের কোচিংটা সবাই নেবার জন্য, বিশেষ করে উঠতি প্লেয়াররা সবসময় উন্মুখ থাকতো যে ওই ক্লাবে সুবোধদার কোচিংটা কখন নেব। বর্ধমান থেকে অনেক ছেলে উঠেছে সেখানে, সুযোগ পেয়েছে। হ্যাঁ, প্রচুর ছেলে উঠেছে। প্লেয়ারদের তৈরি করার যে মেশিন, সেটা বলা হতো সুবোধ চ্যাটার্জিকে। তাছাড়া বাকি যারা করেছে তারা বড় বড় প্লেয়ারদের তুলে এনেছে, সেই ভালো প্লেয়ারদের নিয়ে খেলিয়েছে, খেলে তারা আরও বেশি সাফল্য পেয়েছে। এই যে খেলোয়াড় তৈরির কারখানা যেটা বলা হয়, কলকাতা মাঠে যেমন ছিলেন অচ্যুত ব্যানার্জি বা এরকম সব, বর্ধমানে কি আপনি সেটা বলতে চাইছেন যে তার এখন অভাব হয়ে গেছে? বিশাল অভাব। বর্ধমানে এখন প্লেয়ারই নেই। যে প্রতিটি ক্লাব যে খেলছে, সেই ক্লাবগুলো সব ভাড়া করা প্লেয়ার। আপনি প্রতিটি ক্লাবকে জিজ্ঞেস করুন পার ডেতে তো কত খরচা হচ্ছে, বলবে 40-50 হাজার টাকা করে খরচা হচ্ছে। হ্যাঁ, পার ডে অঞ্চলে 60,000ও খরচা হয় পার ডে। এরকম হচ্ছে। তার মানেটা কি? কোনো প্লেয়ার বর্ধমানে নতুন করে তৈরি হচ্ছে না, কোনো প্লেয়ার আসছে না। আগে একটা বললাম না আমি, একটা আকর্ষণ ছিল এত বেশি যে প্র্যাকটিস করব সকাল থেকে 11টা-12টা পর্যন্ত আমরা প্র্যাকটিস করতাম। সেই প্র্যাকটিসের পরে আমাদের নিয়ে চলতো একটা কীভাবে খেলবে, কী করবে, স্ট্র্যাটেজিস, টেকনিক, ট্যাকটিক্স, এগুলো নিয়ে আলোচনা হতো সব কিছু। তারপর সেগুলোকে হতো। কিন্তু যেটা বলা হতো ঘরের ছেলে, হ্যাঁ, বেশিরভাগটাই ঘরে ছিল আমাদের। এখন যে ভাড়া করা প্লেয়ার, এদের কি আপনার মনে হয় ক্লাবের প্রতি এই জান প্রাণ লড়িয়ে খেলবো সেই জিনিসটা কম বললে ভুল হবে। শুনুন, কারণ তারা আসে কিন্তু খেলতে, ভালো খেললে তারা নামটা পাবে, যেমন তেমনি অর্থনৈতিক, এবার না হোক সামনের বার তারা আসবে। অর্থাৎ চেষ্টা সবাই করে জিতবার জন্য, কিন্তু যখন তারা অপোনেন্ট টিম বা অন্য টিমের কাছে শক্ত মধ্যে পড়ে যায়, তখন কিন্তু তারা কী করে, তখন ওই খেলার দিক থেকে সরে গিয়ে রেফরিকে দোষ দেয় এবং তারা নানা রকমের মানে অঙ্গভঙ্গি করে মাঠে একটা উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করে। কিন্তু এই প্লেয়াররা যে কলকাতায় তাদের খেলতে হয়, কলকাতায় তারা বড় টিমে যখন খেলে বা বড় পরের দ্বিতীয় সারির টিমে খেলে, সেখানে কোচের কড়া নির্দেশ থাকে, সেখানে অনেক শক্ত ব্যাপার। তারা কি ওইটাকে গুরুত্ব দেওয়ার জন্য এখানকার খেলাকে নিয়ে একটু পা বাঁচিয়ে সেইভাবে খেলার প্রবণতা দেখা যায়? সেটা আছে, সেটা তো সবাই করবেই। ধরুন ইস্টবেঙ্গল থেকে যে খেলতে এসছে বা মোহনবাগান থেকে যে খেলতে এসছে বা বড় ক্লাব থেকে খেলতে এসছে, তার পাশে যদি সামনে যদি বড় টুর্নামেন্ট থাকে, তখন সে নিশ্চয়ই চেষ্টা করবে যে আমার যাতে চোটটা না লাগে, চোট লাগলে আমার ক্ষতি হয়ে যাবে। এটা স্বাভাবিক, এটা সব প্লেয়ারই এটাই করে। কিন্তু এখানে বড় বড় প্লেয়াররা সব খেলে গেছে, অনেক বড় বড় প্লেয়ার খেলে গেছে। এই ব্যাপার তো হবেই। অনেক সময় দেখতে পাওয়া যায়, যেমন গতবার কল্যাণ স্মৃতি সংঘ যারা চ্যাম্পিয়ন ফাইট করেছিল, তারা চ্যাম্পিয়ন ফাইট করতে পারে। তার কারণটা কি? তাদের প্রায় 5-6টা প্লেয়ার আসেনি। এই যে ব্যবস্থা পড়ে যায়, যার জন্য খেলার যে ছন্দটা মাঝপথে উঠে যায় এবং কোনো ক্লাব করে কি, যখন দেখতে পাচ্ছে যে আমি উঠতেও পারছি না, নামবও না আমি, অথচ খেলতে গেলে 50,000 টাকা খরচা হচ্ছে, বাধ্য হয়ে তারা টিমটাকে তুলে নেয়। কিন্তু লিগের যে জৌলুস, সেই জৌলুসটা কিন্তু নষ্ট হয়ে যায়। এইটা কিন্তু করা উচিত নয়। এখন পর্যন্ত লিগের যে খেলাগুলো হয়েছে,
তাতে কিন্তু প্রতিটি খেলাই আপনার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। হ্যাঁ, মোটামুটি ভালোই হয়েছে, এটা বলতেই হবে। হ্যাঁ, সেটা কি শুধু সুপার ডিভিশন না ফার্স্ট ডিভিশনে? ফার্স্ট ডিভিশনে হচ্ছে ফার্স্ট ডিভিশন হচ্ছে, তো সুপার ডিভিশন তো বেশিরভাগটা আমি থাকি, ফার্স্ট ডিভিশনে মাঝে মাঝে যাওয়া হয়, কিন্তু সুপার ডিভিশনে যে খেলা হচ্ছে তাতে কিন্তু খেলাগুলো ভালো হচ্ছে এবং মাঠে ভালো দর্শকও আসছে। আগে যে দর্শকের কম ছিল, এখন কিন্তু এবার কিন্তু গ্যালারি কিন্তু ভরে যাচ্ছে। বিশেষ বিশেষ কোন ক্লাবগুলোর খেলা থাকলে মাঠে দর্শক বেশি আছে? দর্শক বেশি এখন বলতে গেলে কল্যাণ স্মৃতি সংঘ আর যদি চৌরঙ্গী ক্লাব হয়, এদের দর্শকটা বেশি হয়, কারণ কল্যাণ স্মৃতি সংঘের আলাদা দর্শক আছে এবং চৌরঙ্গী ক্লাবের কিন্তু আলাদা দর্শক আছে। কিন্তু আরইসি ক্লাবের টিম ভালো, সব কিছুই আছে, কিন্তু সেই দর্শকটা কতটা আছে সেটা কিন্তু আমরা এখনো বুঝতে পারিনি। যেমন শিবাজি সংঘ, তাদের একটা আলাদা দর্শক আছে। হ্যাঁ, এই আগে ইসলামাবাদ খেলতো যখন আইএসসি, তখন তাদেরও একটা আলাদা দর্শক ছিল। এইভাবে চলে আর কি দর্শক। কিন্তু এই প্রসঙ্গে আপনাকে একটা কথা বলি, যে আগেকার দিনে আমরা রতিনদা ছিল, সুবোধদা ছিল কোচ, তারা প্রতিটি প্লেয়ারকে মানে চিনতো, প্রতিটি প্লেয়ারকে কীরকম খেলতো। এখন যে যারা কোচ থাকে তারা তো কোনো টিমকেই একসঙ্গে খেলিয়ে মাঠে নামায় না, তারাই মাঠে বসে শুধু প্লেয়ার চেঞ্জ করার ব্যাপার থাকে। এই যে জিনিসটা, এখনকার কোচের কি সেই ধরনের বলতে গেলে ভূমিকা বা দায়িত্ব সেরকম কম? একদমই ঠিকই বলেছেন কথাটা, খুব সঠিক কথা বলেছেন। আমি আগে বললাম না যে 70 দশক থেকে 80 দশক পর্যন্ত খেলার কিন্তু একটা আকর্ষণ ছিল, টিম তৈরি করব এবং সেই টিম থেকে ভালো খেলাবো, এর একটা প্রবণতা সবার মধ্যে ছিল। আমি আগে বললাম যে কেউ টিম তৈরি করবো জুনিয়র প্লেয়ার নিয়ে, টিম তৈরি করে আমি খেলাবো, আবার কেউ ভালো প্লেয়ার নিয়ে খেলাবো, এই দুটোর মধ্যে ব্যাপার ছিল। কিন্তু সে আমরা দেখেছি এই জন্য বলবো টাউন স্কুল মাঠে মানে প্রচুর দর্শক হতো, প্রচুর দর্শক। যেমন জিতনান ট্রফি, এগুলো সব আমাদের তখন খেলা হতো, তখন আমরাও খেলতাম। সেই সময় ইসলামাবাদ অ্যাথলেটিক ক্লাব বা আরবিউসি, এই ক্লাবগুলো অসীম মেমোরিয়াল সেরা সেরা ক্লাব ছিল। এদের অভাব কি, এদেরকে এখন ফুটবল মাঠে দেখা যায় না, এদের অভাব কি আপনাকে কিছুটা পীড়া দেয়? নিশ্চয়ই পীড়া দেয়। অসীম মেমোরিয়াল একটা সময় খুব ভালো টিম ছিল, চঞ্চল দাস, অমর্ত্য ঘোষ প্রস্তাব তখন খেলতো সেই সময়টা, সেখানে খুব বড় বড় প্লেয়ার এসেছিল। বর্ধমানে সারা জাগানো একটা টিম ছিল, তার নাম অসীম মেমোরিয়াল। কল্যাণ স্মৃতি সংঘ, শিবাজি সংঘ, এই টিমগুলো অত্যন্ত, কালিদার ক্লাব, ইসলামাবাদ অ্যাথলেটিক ক্লাব, ইসলামাবাদ এসি, এই টিমগুলো খুব ভালো সারা জায়গায় খেলেছে এবং বর্ধমানে এই ক্লাবগুলো ছাড়া অন্য ক্লাব চিন্তা করা যেত না এবং তারা খুব বড় বড় টুর্নামেন্ট খেলতো এবং ভালো যে সমস্ত প্লেয়ারগুলো খেলে গেছে সেই জাতীয় প্লেয়ার আমরা কিন্তু এখন কোনো মাঠে দেখতে পাচ্ছি। এখন কিন্তু টিমের খরচা বেড়েছে কিন্তু প্লেয়ারের কোয়ালিটি নেই, তাহলে সেই কোয়ালিটি আমরা পাচ্ছি না। যার জন্য তো আমরা বলি যে মাঠে যেই যাচ্ছে আমাদের কাছে প্রশ্ন করছে যে আমরা একটা প্লেয়ারকে বাছুন যে প্লেয়ারটা খেলা দেখার জন্য মাঠে ভিড় করবে। ইন্ডিভিজুয়াল স্কিল, হ্যাঁ, ইন্ডিভিজুয়াল স্কিল শুধু নয়, তার টোটাল যে ফুটবলটা, শুনুন, প্রথম যে ফুটবলটা হতো সেই ফুটবলটা হতো কি টোটাল একটা অ্যাটাকিং ফুটবল হতো। আমরা ছোটো যখন তখন দেখেছি চুনি গোস্বামী থেকে শুরু করে এরা সব যে ফুটবলটা খেলতো, এরা যে ফুটবলটা খেলতো অ্যাটাকিং ফুটবল খেলতো। পরবর্তী ক্ষেত্রে সেটা টোটাল আসলো। টোটাল ফুটবল মানে একটা প্লেয়ার সব জায়গাতেই খেলতে পারবে, অফেন্স ডিফেন্স সবগুলো করতে পারবে। হল্যান্ড করলো তার সব মানে কী বলবো সঠিক রূপদান করলো কে বেকেনবাওয়ার, জার্মান, এবং সেইখান থেকে এখন আবার টুকিটাকি ফুটবল এসছে, মানে কি এত বেশি পাসিং এবং ই করে আসছে, যার জন্য খেলার যে সাইন্টিফিক পরিবর্তন, এই পরিবর্তনটা এত বেশি আসছে আমরা কিন্তু অনেকেই সেটা ভুলে যাচ্ছি। কারণ যুগের সাথে তাল দেখে চলা, যে সেই তাল দেখে চলাটা খেলার সুবিধা হয়ে অনেক পরিবর্তন আসছে। প্রতিবার বিশ্বকাপ আসে একটা ধারা, মানে খেলার নতুন ধারা চলে আসে। কোনোবার ফ্রান্স নিয়ে আসে, আপনি বলছিলেন কোনোবার হল্যান্ড নিয়ে আসে বা কোনোবার ব্রাজিল নিয়ে আসে। কারণ এটার পরিবর্তন এই দিয়ে চেষ্টা করে। প্রথমবার দেখলে টোটাল ফুটবলটা কেমনভাবে হয়, কারণ আমরা দেখেছি একটা সময় দেখেছি 3টে ব্যাক, 3টে হাফ, 5টা ফরওয়ার্ড, তার মানে এত বেশি অ্যাটাকিং হতো, তারা ডিফেন্স আটকানো মুশকিল ছিল। এখন 4টে ব্যাক, 3টে হাফ কি 4টে হাফ করে দিচ্ছে। গুড ডিফেন্স কাম অফেন্স, ডিফেন্সটাকে তুমি শক্ত করো, তারপরে তুমি অ্যাটাকিং করো। এই যে ব্যাপারটা ছিল, সেই ব্যাপারটার জন্য কি হচ্ছে না, ফুটবলের একটা ধারা ওই দিকে চলে গেল। পেলের টাইপের যে ফুটবল ছিল, আবার রুটগুলির এই আমাদের মেসি, এদের ফুটবল কিন্তু ফার ডিফারেন্স হয়ে গেছে। আমরা যেখানে চুনি গোস্বামীদের খেলা আমরা দেখতে পাইনি, আমরা ছোটো,
কিন্তু চুনি গোস্বামীদের আমরা যে হাইলাইট খেলাগুলো মাঝে মাঝে আমরা দেখি, তার সাথে যদি এখন খেলা দেখি ফার ডিফারেন্স হবে। কারণ আমরা দেখেছি একটা বল ধরতে ধরতে কাটাতে 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 গোলে শেষ করে দিয়ে চলে আসতো। এখন তো সেই জিনিসটা একটাকেও দ্বিতীয় ম্যাচ তাকে অফ করে দেবে। অর্থাৎ কি কেউ যে ডিফেন্স প্লেয়ারটা, সেই ডিফেন্স কখনো কখনো অ্যাটাকিংয়ে গিয়ে এসে স্ট্রাইকার হয়ে গোল করে আসছে, আবার ওই স্ট্রাইকারের ক্ষেত্রে সে আবার বিপদের সময় সে কিন্তু আবার ডিফেন্স করছে। এই যে ডিফেন্স টোটাল ফুটবল, এই টোটাল ফুটবলের কিন্তু মানে অনেকটা খেলার পরিবর্তন। আপনার বর্তমানে আপনি যে ফুটবল মাঠের খেলা দেখেছেন, পুরনো দিন এখনকার বর্তমান সময় মিলিয়ে যদি বলা হয় 4 জন বর্ধমানের সেরা খেলোয়াড়, তাদের নাম যদি মানে বলতে হয়, কাদের নাম বলবেন? শুনুন, 4 জন 5 জন। 4 জন, প্রথম তো অমর্ত্য ঘোষ, কোনো তুলনাই হয় না, সবাই বলেন অমর্ত্য ঘোষ, তার বিবর্ষ আছে। আপনি গোলকিপার হিসাবে সমরেন্দ্র কুণ্ডু, হাবলাদা এই নামটা আসে। তারপরে আমাদের বর্ধমান জেলার নাম অনেক উজ্জ্বল করেছে আমাদের দেবাশিস কোনার ডাবা, দেবাশিস কোনার ডাবা। সুবোধদা অনেক বড় ফুটবল খেলে গেছে বর্ধমান জেলাতে, কোলেদা, তুষার কোলে, কতগুলো এইগুলো সব, এইসব তো খুব মানে কবিমুখ প্লেয়ার, এরা আমাদের খুব মানে কাছেরই। তার পরবর্তীতে এদের পরে যে ফুটবলারগুলো আমরা দেখেছি, শ্যামল রায়, নবমাঝি, তারপরে অমিত দত্ত, এই সমস্ত প্লেয়ারগুলো তখনকার যারা যে ফুটবলটা খেলেছে, এদের ফুটবলটা কিন্তু আমাদের মনের মধ্যে সবাই মনের মধ্যে গেঁথে আছে। সেই ফুটবলার কিন্তু আমরা এখন খুঁজে পাচ্ছি। আপনারা যে বর্ধমান জেলা ক্রীড়া সংস্থাতে যে ফুটবল বাচ্চাদের প্রশিক্ষণ দিচ্ছেন, একাডেমি করেছেন, সেইখান থেকে মানে কীরকম সম্ভাবনা দেখতে পাবেন? সেখানে সম্ভাবনা বলতে কি জানেন, এখন তো বললে সমালোচনা অনেক দাঁড়িয়ে যাবে। ব্যাপারটা যারা করছে তারা জুনিয়র ছেলে, তো তারা খাটছে, তারা সময় দিচ্ছে। কিন্তু আমার মনে হয় কিছু সিনিয়র কোচ আছে যারা গিয়ে সমালোচনা করে, আমি এই করেছি, আমি এই করেছি, আমি করছি, হ্যাঁ করেছি, কিন্তু পাশে সে দাঁড়িয়ে তার ভুল ত্রুটি, তার টেকনিক প্র্যাকটিস, তার যে বল পুশিং থেকে শুরু করে বিভিন্নভাবে যে ডেমনস্ট্রেশন, সেগুলো তো তারা নিজেরা দিতেও পারে না। অনেক বড় বড় আপনি নামগুলো করছেন না, অনেক বড় বড় আছে যারা নিজেরা ডেমনস্ট্রেশন দেয়, তারা বড় খেলে না, কিন্তু তারা বিশাল বড় কোচ হয়ে গেছে, বিশাল বড় কোচ হয়ে গেছে, এবং তারা সাফল্যও পেয়েছে। আমি কি অনেক ভালো প্লেয়ার নিয়ে খেলে তারা কিন্তু সাফল্যও পেয়েছে। আপনার কথা শুনে তো এটাই মনে হচ্ছে যে ভালো কোচের অভাব আছে। নিশ্চয়ই বর্তমান তো কোচই, ভালো কোচের তো অভাব নিশ্চয়ই আছে। সেই জায়গাতে আনতে গেলে আমার তো মনে হয় বর্ধমানে যদি 100টি প্লেয়ার থাকে, 100টা প্লেয়ারকে 4 জনকে ভাগ করে দিয়ে, বা 5টা 6 8টা ভাগ করে দিয়ে, সেই প্লেয়ারগুলোকে একটা টুর্নামেন্টের মধ্য দিয়ে প্রমাণ করুক যে প্লেয়ারগুলো ঠিক আমার জায়গায় আসছে। কোন টিমের প্লেয়ার ভালো হচ্ছে, তা না, কার কোচিংয়ে মোটামুটি আসছে ভালো, এবং সেই প্লেয়ারগুলোকে ঠিক জায়গায় আসছে কি না, আবার কারটা আসছেই বা না কেন, কী তার অভাব আছে, তার স্কিলের অভাব আছে না ট্যাকটিস টেকনিক, কী তার অভাব আছে, সেইগুলোকে নিয়ে আলোচনার প্রয়োজন। স্কুল লেভেলের ফুটবল কি আগের থেকে তুলনায় উদ্দীপনা উৎসাহ কমে গেছে? কি বলবো বলুন, সেই স্কুলে লেগে আগের খেলার সাথে তো তুলনা হয় না, কারণ আগে সেটা সবাই বলেন যে একসময় স্কুলে যা খেলা হতো। কিন্তু স্কুল টিম শুনুন, আমি নিজে বাংলা দলের প্রশিক্ষক ছিলাম, আমি জম্মু কাশ্মীর, ত্রিপুরা, ব্যাঙ্গালোর 3 জায়গায় টিম নিয়ে গেছি আমি, এবং সেই টিম বাংলা দলের বর্ধমানে আমি কোচিং করে নিয়ে গেছি, এবং তাতে কিন্তু আমার সেমিফাইনাল পর্যন্ত উঠতে পেরেছিলাম। তারপরে পর্যন্ত আমি কেরলকে আমরা হারিয়েছিলাম, ত্রিপুরাতে আমরা মিজোরামের কাছে হেরে গেলাম, জম্মু কাশ্মীরিতে আমরা কর্ণাটককে হারিয়ে আমরা সেমিফাইনালে উঠলাম, আবার ওখানে কেরলের কাছে আমরা হেরে গেলাম। এই যে ব্যাপারগুলো পরপর আছে, কিন্তু আমাদের একটা জায়গায় উদ্দীপনা থাকে, সেই প্লেয়ারগুলো পরে হারিয়ে যায়, সেই প্লেয়ারগুলোকে আর দেখার লোক থাকে। স্কুলের আমি যেটা বলতে চাইছি স্পেসিফিক, যে স্কুলে একসময় যে খেলা হতো, মাঠ ভেঙে পড়তো, স্কুলে যারা ভালো খেলতো গোটা স্কুলের সবাই চিনতে এগুলো আমাদের ভালো প্লেয়ার, সেই উৎসাহ উদ্দীপনা সেই জিনিস উদ্দীপনা হারিয়ে গেছে। শুনুন, স্কুলেও শুনুন চেষ্টা করছে তার একটাই করার, তবে একটা ফিজিক্যাল এডুকেশন টিচার তাকে একটা মাত্র গেমসের দেয়, বাকিটা ক্লাসে দেয়। ক্লাস আমরা তো দেখেছি, ক্লাস যদি সে 5-7টা করে, তখন গেমসের দিকে সে মনটা অত করতে পারে না। তারপরে আবার একটা থাকে কি, যদি লোকাল কোনো টিচার থাকে,
সে হয়তো সন্ধ্যা পর্যন্ত সে পরিশ্রমটা করলে বা দেখতে পাবে, সে দেখতে পাবে। কিন্তু বাইরে যদি কেউ থাকে 4টের পরে সে আর বলে আমি এবার খুশি হয়ে গেছে, আমি বাড়ি যাবো, অর্থাৎ তাকে সেই জায়গাতে নজর দিতে পারে না। একটা স্কুলে যে আবহাওয়া বা যে অবস্থা থাকা দরকার, সেই জায়গাটা যদি পরিস্থিতি সেই জায়গায় আছে, সেই স্কুল ভালো খেলছে। যাই হোক, আজকে আমরা গৌরী শঙ্কর ভট্টাচার্য, ওনার কাছ থেকে ফুটবল সম্বন্ধে সংক্ষিপ্তভাবে কিছু জানলাম। আমাদের ফুটবল, বর্ধমানের ফুটবল লিগ আরও যত এগোবে, আমরা গৌরীদাকে এখানে নিশ্চয়ই আশা করব ওনাকে আমরা পাবো, এবং এই ফুটবল লিগ নিয়ে বিস্তারিতভাবে আবার আগামী দিনে আমাদের গৌরীদার কাছ থেকে মতামত জানার আমাদের নিশ্চয়ই আশা রইল। গৌরীদাকে ধন্যবাদ জানিয়ে ধন্যবাদ। নমস্কার।